ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমার যে কথা ছিল অ্যাকাউন্টিংয়ের সমস্ত জাবেদা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত। পণ্য ক্রয়ের সাথে 4টা বিষয় জড়িত, পণ্য বিক্রয়ের সাথে 4টা বিষয় জড়িত। তো আমি এখানে দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পারচেজ ইন ক্যাশ, নগদে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয়, অর্থাৎ বিক্রয়ের জন্য যে দ্রব্য ক্রয় করা হয়। তো এটা 20,000 টাকা। শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট, ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, ফ্রেট পেইড টাকা 500, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, ভাড়া মাসে জাহাজ স্থল 500 টাকা। এই ক্রয়ের সময় যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে ক্রয় পরিবহনের এন্ট্রি হবে, অর্থাৎ মাল ক্রয় করা এবং তার পরিবহন। এবার এইটা আমরা নগদে কিনলাম, তাহলে নগদে আপনি যখন কোনো মাল কিনবেন, নগদে যখন কিনবেন তখন তার কি জাবেদা হবে, এইটার জাবেদা কী হবে। নগদে আপনি মাল কিনছেন, তাহলে এইটা এখানে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে পিরিয়ডিক্যাল আর একটা হচ্ছে পারপিচুয়াল। আমরা এখানে যেটা করছি পিরিয়ডিক্যাল, অর্থাৎ নিত্য মজুদ পদ্ধতি। পিরিয়ডিক্যাল নিত্য মজুদ পদ্ধতি। নিত্য মজুদ পদ্ধতি হচ্ছে যে পণ্যের মজুদ হিসাব করা হয় না, পণ্যের মজুদ রাখা হয় না, মজুদের মূল্যায়ন করা হয় হিসাব বছর শেষে। অর্থাৎ বিক্রয়ের সাথে যদি কস্ট অফ গুডস বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে আমরা নিত্য মজুদ ধরব, কালান্তিক মজুদ নিত্য মজুদ ধরব। আর যদি বিক্রয়ের সময় বিক্রিত পণ্যের ব্যয় না থাকে তাহলে আমরা সেটাকে পিরিয়ডিক্যাল ধরব। এখন ওই বিস্তারিত ব্যবসা প্রতিষ্ঠানের আলোকে যদি যাই তাহলে আপনাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা এখানে দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি পণ্য ক্রয় করেছেন, এটা বিক্রির জন্য যেটাকে ক্রয় করা হয়, তাহলে এখানে এক্সপেন্স ইনক্রিজ হবে, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ হবে। কোন অ্যাসেট? এখানে খরচ বৃদ্ধি ডেবিট, নগদ হ্রাস ক্রেডিট। তাহলে এখানে হবে, আমরা পিরিয়ডিক্যালে আসি, তাহলে এখানে আমাদের লিখতে হবে ক্রয় বা এখানে পারচেজ লিখতে হবে। ক্রয় বা পারচেজ ডেবিট, আর ক্যাশ বা নগদ এখানে ক্রেডিট, নগদ এখানে ক্রেডিট। তাহলে এটা বাকিতে হলো না। এখন এই ক্রয় পরিবহনের জাবেদা কী হবে? এটা খরচের এন্ট্রি। তাহলে ক্রয় পরিবহন, বাংলায় যদি লেখেন ক্রয় পরিবহন লিখবেন, আর ইংরেজিতে লিখলে লিখবেন ফ্রেইট ইন। ব্রিটিশ মেথডে আন্তঃপরিবহন বলা হয়। আর নগদ এখানে আমরা লিখব ক্যাশ ক্রেডিট। এখন এটা হয়ে গেল। এখন এইটা যদি আমরা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাই, আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিসাব সমীকরণের বিষয়টা যদি আমরা এখানে দেখাই, তাহলে এই নগদের ক্রয়টা হিসাব সমীকরণে কি হবে? এখানে কিন্তু খরচ বাড়ছে, তাহলে খরচ বাড়লে ক্যাশে এখানে আমাদের টাকা ছিল 20,000 টাকার 500 টাকা, এটা ছিল 20,000 আর এটা ছিল 500, এটার পরিমাণ ছিল 500। আমি এখানে লিখে দিলাম 500। এই যে এখানে দেখেন, এখানে আমাদের ছিল 20,000 টাকার 500 টাকা খরচ। তাহলে এখানে 20,000 এবং 500, এখানে ক্যাশে বাদ যাচ্ছে 20,000 টাকা, আর খরচ এখানে মাইনাস দিয়ে যোগ হবে। এটা মানে হিসাব বিজ্ঞানের যে গোল্ডেন রুল তার সাথে এটা মেলে না, এটা বিপরীত এবং সাংঘর্ষিক অনেক অঙ্কগুলোতে আমি এই বিষয়টা আপনাদের বলেছি, আর বলতে চাচ্ছি না, আমার গলা ভেঙে গেছে 2003 সাল থেকে। আপনার এখন লড়বেন এর বিরুদ্ধে, প্রকৃত সত্যের জন্য। এবার আমরা ক্রয় পরিবহন খরচ দিলাম, দেখেন এখানেও একই কথা, এখানেও খরচে 500 টাকা এখানে মাইনাস দিয়ে যোগ হবে, আর এখানে মাইনাস দিয়ে ক্যাশে 500 টাকা বাদ যাবে। তাহলে 1 নম্বর জাবেদাটা কিন্তু শেষ হয়ে গেল আমাদের। 1 নম্বর জাবেদাটা আমাদের শেষ হলো। এবার আমরা 2 নম্বরে আসবো। এবার দেখেন বাকিতে ক্রয়, অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। জানুয়ারির 5 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ অন অ্যাকাউন্ট, এটা বাকিতে ক্রয়। কার থেকে আসছে? এবিসির কাছ থেকে। তার মানে আপনি বাকিতে যদি কোনো বিক্রি করার জন্য কোনো পণ্য ক্রয় করেন তাহলে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। কত টাকা? 25,000 টাকা। টার্মস 2/10 n/30, 2% ডিসকাউন্ট উইল বি গিভেন উইথিন 10 days অ্যান্ড নিট অ্যামাউন্ট মাস্ট বি কালেক্টেড উইথিন 30 days। এর ইংরাজি হচ্ছে, অর্থাৎ 10 দিনের মধ্যে দিলে 2% টাকা বাটা পাওয়া যাবে, আর যদি 30 দিনের মধ্যে নিট টাকা দিতে হবে। এখানে দেখেন এফওবি ডেস্টিনেশন আছে, আর এখানে কি ছিল? এফওবি শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট থাকলে ক্রয় পরিবহনের এন্ট্রি হবে, কিন্তু ক্রয়ের সময় যদি এফওবি ডেস্টিনেশন থাকে তাহলে ক্রয় পরিবহনের এন্ট্রি হবে না। ফ্রেইট পেইড বাই অ্যাপ্রোপ্রিয়েট পার্টি 2,000 টাকা, এটা বাকিতে ক্রয়। তাহলে এখানে বাকিতে ক্রয়, এখানে এইটা দেখেন, এটা হচ্ছে
জানুয়ারির 1 তারিখ এখানে, আর এটা জানুয়ারির 5 তারিখ, তাহলে এটা বাকিতে ক্রয়। এখানে খরচ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে, আপনাকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে আপনি বাংলায় লিখলে এখানে আপনাকে পারচেজ, এটা ক্রয় বা পারচেজ, ক্রয় বা পারচেজ ডেবিট, আর এখানে হবে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। আর ইংরাজিতে লিখলে আপনি লিখবেন, পাওনাদারিও লিখতে পারেন, এখানে লিখবেন অ্যাকাউন্ট পেয়েবল, আমেরিকান টার্ম, আর ব্রিটিশ টার্ম অ্যাকাউন্ট পেয়েবল। কার কাছ থেকে কিনেছেন মালটা? এবিসির কাছ থেকে এখানে মালটা কিনেছেন, এবিসির কাছ থেকে। এবার এখানে পরিবহন খরচের এন্ট্রি হবে না, পরিবহন খরচের এন্ট্রি হবে না। কেন? এখানে আপনার এখানে আমরা পিরিয়ডিক্যালে আসি। তাহলে আমরা এখানে বাকিতে মাল কিনলাম, এবার আমরা এই বাকিতে মাল কেনার এন্ট্রি দেবো। তাহলে এখানে ক্যাশের প্রসঙ্গ নাই, এখানে যোগ হবে 20,000 টাকা। আর এখানে আমরা ক্রয় করেছি, এখানে আমাদের খরচ বাড়বে, যেহেতু মাইনাস দিয়ে 20,000 টাকা, ক্রয় পরিবহনের এন্ট্রি হবে না। এটা শেষ হলো 5 তারিখ বাকিতে কিনা। দেখেন এখানে খুব লক্ষ্য করেন, এখন আমরা এইটাই আসবো। এবার এখানে দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস ফ্রম এক্স টাকা 25,000, অফিস টাকা 10,000, পেইড ইন ক্যাশ অ্যান্ড রেস্ট অন অ্যাকাউন্ট, টার্ন 2/10 N/30, FOB শিপিং পয়েন্ট। এখানে কিন্তু পরিবহনের এন্ট্রি হবে, অর্থাৎ 25,000 টাকার মাল এক্সের কাছ থেকে আমরা কিনেছি, 10,000 টাকা নগদে দিয়েছি, আর বাকিটা 15,000 টাকা বাকি আছে। তাহলে এটা হবে ক্যাশ প্লাস ক্রেডিট। এক্সপেন্স ইনক্রিজ, ক্যাশ অ্যাসেট ডিক্রিজ, লাইবিলিটি ইনক্রিজ, খরচ বৃদ্ধি ডেবিট, নগদ হ্রাস ডেবিট ক্রেডিট, আর দায় বৃদ্ধি ক্রেডিট। তাহলে এখানে আমরা কার কাছ থেকে মাল কিনলাম? এক্স। তাহলে বাংলায় লিখলে আপনি লিখবেন ক্রয়, আর ইংরাজিতে লিখলে লিখবেন পারচেজ, পারচেজ ডেবিট 25,000। আর এখানে আমরা ক্যাশ দেব, ক্যাশ ক্রেডিট আমরা 10,000 দেব। আর অ্যাকাউন্ট পেয়েবল এখন আর আমি যেই পাশে বাংলা লেখা আছে অ্যাকাউন্ট পেয়েবল, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ইংরাজিতে কী হবে, অ্যাকাউন্ট পেয়েবল 15,000। তাহলে এটা কিন্তু বাকিতে হলো, নগদ এবং বাকিতে হলো। তাহলে পণ্য কয়ভাবে ক্রয় করা যায়? একটা নগদে কেনা যায়, আর একটা বাকিতে কেনা যায়, আর নগদ এবং বাকি একসাথে। তাহলে আপনার পণ্য ক্রয় জার্নাল শেষ। একটা নগদে কেনা যায়, একটা বাকিতে কেনা যায়, নগদ এবং বাকিতে কেনা যায়। তাহলে এইটা কিন্তু পরিবহন খরচ আছে 2,000 টাকা। যেহেতু এখানে এফওবি এইটার এই 3 নম্বরে বলা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে এখানে এই জার্নালটা আবার হবে ক্রয় পরিবহন, অর্থাৎ ফ্রেইট ইন, এবার বাংলায় লিখলাম না, ফ্রেইট ইন ডেবিট 2,000, আর ক্যাশ ক্রেডিট 2,000। এখন এইটা আমরা ইকুয়েশনে দেখাবো। তাহলে ক্রয় এবং ক্রয় পরিবহন, ক্রয় কয়ভাবে হয়? 3 ভাবে, নগদে, বাকিতে এবং নগদ এবং বাকিতে। এফওবি ডেস্টিনেশন থাকলে পরিবহন খরচের এন্ট্রি হবে না, আর এফওবি শিপিং পয়েন্ট থাকলে পরিবহন খরচের এন্ট্রি হবে। এবার দেখেন জানুয়ারির 8 তারিখে জার্নালের আমরা এখানে ইকুয়েশনে পোস্টিংটা দেব। ইকুয়েশনে যদি আমরা পোস্টিং দিই, এখানে আমরা ইকুয়েশনে পোস্টিং দিচ্ছি। আপনারা হয়তো মনে করবেন যে স্যার স্লাইড বানাই না কেন, স্যার ফার্স্ট সিস্টেম পাওয়ার পয়েন্ট আপনার সব কিছু শেষ করেছে, কোনোটাই আমি আয়ত্ত আনতে পারিনি, ফলে আমাকে বাধ্য হয়ে এই পথ ধরতে হয়েছে। এবার 8 তারিখে আমরা মাল ক্রয় করেছি। এখানে দেখেন মাল ক্রয় পারচেজ, তাহলে এখানে আমরা যোগ করব মাইনাস দিয়ে 25,000, আর এখানে আমরা নগদে কিনেছি, নগদ দিয়েছি 10,000, এখানে 10,000 মাইনাস হবে, আর অ্যাকাউন্ট পেবুলে যোগ হবে 15,000 টাকা। এবার খরচটা দিতে হবে, খরচটা আমরা 2,000 টাকা দিয়েছি, এখানে ক্যাশে বাদ হবে 2,000। এখান থেকে দেখে নেবেন কি বাদছে। এখানে দেখেন, এখানে এ অনুযায়ী যাবেন। এই বৃদ্ধিতে আপনার এই যে এখানে দেখেন বৃদ্ধিটা দেওয়া আছে, এই বৃদ্ধি অনুযায়ী খতিয়ানটা করবেন, এই বৃদ্ধি অনুযায়ী যাবেন। তাহলে এখানে খরচ বৃদ্ধি পেয়েছে, দেখেন এখানে খরচ বৃদ্ধি পেয়েছে, আমরা খরচটা দিয়ে দিলাম। এবার এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন, এখানে আমরা ইকুয়েশন এবার পরেরটা দেখেন। তাহলে এখানে 8 তারিখেরটা আমরা পরিবহন খরচের জন্য আবার এখানে 2,000 টাকাই করলাম। তাহলে এখন ইকুয়েশনে কি হয়? নগদে কিনলে নগদে বাদ, এক্সপেন্সে মাইনাস দিয়ে যোগ, বাকিতে কিনলে বাকি ক্রয় পরিবহন দিলে নগদে বাদ, আর এক্সপেন্সে মাইনাস দিয়ে যোগ। যদি আমরা বাকিতে কিনি, এখানে এক্সপেন্সের সাথে মাইনাস দিয়ে যোগ, আর অ্যাকাউন্ট পেয়েবলে যোগ। যদি নগদ এবং বাকিতে কিনি, নগদের অংশটুকু নগদে বাদ, বাকির অংশটুকু বাকিতে যোগ, আর এখানে এক্সপেন্সের সাথে মাইনাস দিয়ে যোগ। যদি ক্রয় পরিবহন আগে যেভাবে গেছে সেভাবে। এবার আমরা এটা পিরিয়ডিক্যাল গেল। এখন আমরা এই অঙ্কটার পারপিচুয়ালটা দেখব, এই অঙ্কটার আমরা পারপিচুয়াল দেখব।
তাহলে এর পারপিচুয়ালটা যদি দেখি, পারপিচুয়ালটা যদি আমরা দেখি তাহলে পারপিচুয়ালটা আমরা এখন দেখব। এখানে দেখেন, আবার অঙ্কটায় যাই, এখানে দেখেন একই জিনিস। পারপিচুয়ালের আগে ক্রয়টা শেষ করে নিই, আগে ক্রয় সংক্রান্তটা শেষ করি। রিটার্ন আসতে 3টা ফাংশন আছে, ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত আর পাওনাদারদের টাকা পরিবহন, মোট 4টি ফাংশন। তো আমরা এখানে 3টা যেহেতু ক্রয়ের সাথে একসাথে করে দিয়েছি, এইবার এখানে আমি এই জার্নালটাকে ঘোরাবো, পারপিচুয়ালে নিয়ে আসবো। দেখেন এখানে নিত্য মজুদ, অর্থাৎ অঙ্কটা যদি মার্চেন্ডাইজ বিক্রির সময় যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে, তাহলে আপনার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হবে। তাহলে এখানে আমরা ক্রয় লিখেছি, তাই না? এই যে জায়গাটা আমরা ক্রয় লিখেছি, তাই না? ক্রয় লিখেছি। আর এখানে লিখেছি ফ্রেইটিন, এখানে লিখেছি ফ্রেইটিন। এখানেও দেখেন ক্রয় লেখা আছে, এই ক্রয়টাকে চেঞ্জ করে দিতে হবে। এই ক্রয়টাকে এখানে এই ক্রয়টাকে শুধু চেঞ্জ হবে, আর ফ্রেইটিনটা, ক্রয় আর ফ্রেইটিন চেঞ্জ হবে। তাহলে আপনি এখানে লিখবেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাংলা হচ্ছে মজুদ পণ্য। আর এখানে কি হবে? নগদ রাশ, ক্যাশ। আমি এখানে জায়গা না থাকায় ডেবিট, এটা ক্রেডিট আর এটা ডেবিট। তাহলে এর পরিমাণ 20,000 টাকা। আমার জায়গা নেই, আমি এখানে টাকাটা লিখে রাখলাম। তাহলে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয়ের পরিবর্তে আপনি এখানে কি লিখবেন? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ মার্চেন্ডাইজ মজুদ পণ্য আর কি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য, বাংলায় লিখলে আপনি মজুদ পণ্য লিখবেন, ডেবিট। আর এখানে বাকিতে আছে, এই জন্য অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল বাংলাটা যেহেতু আগে লেখা আছে, এই জন্য প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব এবিসি, এবিসি ক্রেডিট। এর পরিমাণ হচ্ছে, এর পরিমাণ আমাদের ছিল 20,000 টাকা। এর পরিমাণটা হচ্ছে, এর পরিমাণ 25,000 টাকা। এর পরিমাণ হচ্ছে 25,000 টাকা। এবার এখানে নগদ এবং বাকিতে, তাহলে এখানে আমাদের নগদ এবং বাকিতে আমরা যখন করেছি, তখন এখানে আমাদের করতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ ব্যবসায়িক পণ্যের মজুদ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 25,000। আর এখানে আমাদের ক্যাশ আমরা দিয়েছি 10,000, ক্রেডিট নগদ 10,000 টাকা। আর অ্যাকাউন্ট পেয়েবল এবিসি, অ্যাকাউন্ট পেয়েবল এক্স, অ্যাকাউন্ট পেয়েবল এক্স ক্রেডিট 15,000 টাকা। এটা আমরা করেছি। এখন ক্রয় পরিবহনের জার্নাল কি হবে? এই ফ্রেইটিংটা চেঞ্জ করে দেন, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখেন, অর্থাৎ পারচেজ যেখানে লিখেছেন ওই জায়গাটা, আর ফ্রেইটিংটা আপনি কি করবেন? পারচেজ লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর ক্যাশ, ক্যাশ। এখানে হচ্ছে এখানে টাকার পরিমাণ 500, আর ডেস্টিনেশন থাকলেও ক্রয়ের এন্ট্রি হবে না। তাহলে এই ছিল অঙ্ক। এখন আমরা এই জার্নালটাকে এখানে আমরা পারপিচুয়ালে দেখব। এখানে দেখেন পারপিচুয়ালে, পারপিচুয়ালে কিন্তু এখানে একটা ইনভেন্টরির কলাম হবে, এখানে ইনভেন্টরির একটা কলাম হবে। তো ইনভেন্টরির কলাম হবে, ইনভেন্টরির কলাম যদি হয়, আমরা এটা নগদে কিনেছিলাম, তাহলে এখানে নগদে বাদ যাবে 20,000, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাসেট বাড়বে, অ্যাসেট বাড়বে 20,000। আমরা যখন ক্রয় পরিবহন করছি, তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এখানে ক্যাশে মাইনাস, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে 500 টাকা এখানে যোগ। এবার বাকিতে কিনছি, তাহলে এখানে অ্যাকাউন্ট পেয়েবলের সাথে 5 তারিখে আমরা বাকিতে কিনেছি, এখানে প্লাস 25,000, 20,000, আর এখানে হবে 20,000 মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট পেয়েবল। এবার নগদ এবং বাকিতে, তাহলে এখানে লিখবো 25,000, আর এখানে অ্যাকাউন্ট পেয়েবলে প্লাস 15,000, আর এখানে আমরা ক্যাশে বাদ দেবো 10,000 টাকা। আপনি ভালো করে ওটি লক্ষ্য করেন। এবার পরিবহন খরচ আছে, তাহলে এখানে ক্যাশে বাদ যাবে 2,000 টাকা, আর এখানে প্লাস হবে 2,000 টাকা। এবার আমি একটু আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন। এখানে দেখেন এই ক্রয়গুলোর পরিবর্তে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়েছে, এই ক্রয়ের পরিবর্তে ক্রয়গুলো এক্সপেন্স হিসাবে ছিল, এখানে কিন্তু অ্যাসেট হয়ে গেছে, আর কিছু পার্থক্য না। এই ক্রয়টাকে পিরিয়ডিক্যালে এটাকে এক্সপেন্স হিসাবে দেওয়া হয়, আর পারপিচুয়াল এখানে ইনভেন্টরি হিসাবে দেওয়া হয়। এবার আমরা আসবো হচ্ছে ক্রয় ফেরত। এবার আমরা আসবো ক্রয় ফেরত। এবার এখানে দেখেন ক্রয় ফেরত লেখা আছে, এখানে কি লেখা আছে? ক্রয় ফেরত। এবার এখানে আমাদের ক্রয় ফেরত লেখা আছে, ক্রয় ফেরত, এখানে আমাদের ক্রয় ফেরত লেখা আছে, এখানে ক্রয় ফেরত লেখা আছে পারচেজ রিটার্ন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু বোর্ডটা সরাই দিচ্ছি, দেখেন
এবার পার্সেজ রিটার্ন টাকা 2000 হুইচ ইজ পার্সেজ ইন ক্যাশ, এটা ক্রয় ফেরত 2000 টাকা যা নগদে ক্রয় করা হয়েছে। নগদে মাল কিনেছেন, আপনি ফেরত দেবেন, কেনার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন। বিক্রেতা মাল একবার বিক্রি করতে, এটা হচ্ছে ক্রয় ফেরত, পার্সেজ রিটার্ন। শর্তাবলী ঠিক করে নেবেন যে মাল ফেরত দেবেন কিনা, সাধারণত দিতেছে না, মাল চেঞ্জ করে দেয়। পার্সেজ রিটার্ন, তাহলে এখানে এক্সপেন্স ইনক্রিজ হবে আর ক্যাশ অ্যাসেট ডিক্রিজ হবে। এখানে আমাদের মানে আমরা টাকা এখানে এখানে নগদে আমরা এখানে দেখেন এটা পিরিয়ডিক্যাল, তাহলে এখানে আমাদের আমরা ফেরত দিছি, তাহলে এখানে আমাদের লিখতে হবে ফেরত দিলে আমরা কি করব, আমরা ক্যাশ পাবো। তাহলে এখানে অ্যাসেট ইনক্রিজ হবে, এই অ্যাসেট ইনক্রিজ হবে, এখানে অ্যাসেট ইনক্রিজ হবে, আর এটা অ্যাসেট ইনক্রিজ হবে। আর আমাদের এখানে লিখতে হবে পার্সেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পার্সেজ রিটার্ন লিখতে হবে। পার্সেজ রিটার্নটা হচ্ছে রেভিনিউ, এটা পার্সেজ রিটার্নটা হচ্ছে রেভিনিউ, আয় ইনক্রিজ হবে, রেভিনিউ, পার্সেজ রিটার্ন, এটা আমরা ক্যাশেরটা দিলাম, এটা ক্যাশেরটা। এবার আমরা এখানে দেখি, এবার দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি রিটার্ন টু এবিসি কোম্পানি, এটা বাকি ক্রয় ফেরত। তাহলে এখানে দেখেন বাকি ক্রয় ফেরত, বাকিতে ক্রয় ফেরত। তাহলে এখানে আপনারা লিখবেন, এখানে বাকিতে ক্রয় ফেরত হলে লাইবিলিটি ডিক্রিজ হবে, লাইবিলিটি ডিক্রিজ ডেবিট। আর এখানে আমাদের পার্সেজ রিটার্ন রেভিনিউ ইনক্রিজ, পার্সেজ রিটার্ন রেভিনিউ ইনক্রিজ ক্রেডিট। তাহলে এখানে আমরা বাকিতে ফেরত দিচ্ছি অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্ট পেয়েবল হবে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, কার্ড পণ্য, এটা এবিসি ডেবিট। আর এখানে আমরা লিখব পার্সেজ রিটার্ন, তাহলে এটা রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, এটা রেভিনিউ ইনক্রিজ। এখন যদি ইকুয়েশনে দেখাতে হয় তাহলে এটা কি করতে হবে, এখানে ইকুয়েশনে যদি আমরা দেখাই, এটাকে যদি আমরা ইকুয়েশনে দেখাই পার্সেজ রিটার্ন, এখানে পার্সেজ রিটার্নটা আমরা ইকুয়েশনে যদি দেখাই তাহলে এটা কিভাবে হবে, এই পার্সেজ রিটার্নটা আমরা বাকিতে ক্রয় এবং নগদে ফেরত, ক্রয় ফেরত, আর এটা বাকি ক্রয় ফেরত। তাহলে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখানে ক্যাশে আমাদের এখানে প্লাস হবে, যে মালটা আমরা ফেরত দিয়েছি, কত টাকার মাল দেখে নিই, এখানে আমরা ফেরত দিয়েছি 2000 টাকা, আর এখানে দিয়েছি 5000 টাকা। তাহলে এখানে ক্যাশে আমাদের আসবে 2000 টাকা, মাল ফেরত দিলে টাকা আসবে। আর পার্সেজ রিটার্ন রেভিনিউ, এখানে আমি রেভিনিউ এখানে প্লাস করে দিতে পারি, অথবা এক্সপেন্সে মাইনাস করে প্লাস করতে পারি। এখানে 2000 টাকা রেভিনিউ ইনক্রিজ ধরতে হয়, কারণ এটা পার্সেজ রিটার্ন হচ্ছে খরচের কন্ট্রা রেভিনিউ এর মতো রেকর্ড হয়। আপনি যদি এখানে প্লাস দিয়ে করেন এক্সপেন্সে তাও হবে। এখানে দেখেন এটা ফেরত বাকি, তাহলে এখানে অ্যাকাউন্ট পেয়েবল হবে, অ্যাকাউন্ট পেয়েবল হলে এখানে মাইনাস হবে 5000 টাকা, এখানে টাকার পরিমাণ 5000, আর এখানে পার্সেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, এখানে 5000 টাকা ফেরত হলো। এই ছিল অঙ্ক। এবার আমরা আসবো পাওনাদারদের টাকা পরিশোধ। এবার এখানে দেখেন, আর একটু বলি, এখানে দেখেন পারপিচুয়ালে যদি হয় তাহলে আপনি পার্সেজ রিটার্নের জায়গায় এখানে কি লিখবেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে ক্যাশ লিখবেন, ক্যাশ ডেবিট, আর এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কারণ মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আপনার কমে যাবে, ইনভেন্টরি কমে যাবে, মজুদ পণ্য এখানে কমে যাবে 2000 টাকা। আর এখানে হবে অ্যাকাউন্ট পেয়েবল কমে যাবে, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমবে। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট উপরে সব লেখা আছে, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই মজুদ পণ্য লিখবেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট লিখবেন, ক্রেডিট। তাহলে এটা 2000 ছিল, আর এটা ছিল 5000 বাকি ক্রয় ফেরত। তাহলে এখন এইটা যদি আমরা এই ইকুয়েশনে দেখাই তাহলে কি হাল হয় দেখেন, এটা আমরা ইকুয়েশনে দেখাবো। এখন ইকুয়েশনে দেখাইলে এখানে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ, তাহলে মাইনাস এক্সপেন্স। তাহলে এখানে ক্যাশে বাদ যাবে, এখানে ক্যাশে প্লাস হবে 2000, আর এখানে এখানে লিখবেন ক্যাশ, আর এখানে লিখবেন ইনভেন্টরি এখানে কমে যাবে 2000 টাকা।
এখন এটা যদি বাকি হয় তাহলে এখানে অ্যাকাউন্ট পেয়েবল এটা, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল থেকে মাইনাস হবে আর ইনভেন্টরি থেকে মাইনাস হবে 5,000। এই ছিল ইকুয়েশনের ফাংশন। এবার আমরা ক্রয় ফেরত গেলাম, এবার আমরা যাব টাকা পরিশোধ। এবার দেখেন আমাদের 4টা ফাংশন কিন্তু ক্রয়ের। একটা হচ্ছে মাল ক্রয়, এটা নগদে হয় বাকিতে হয়, আর নগদে বাকিতে হয়। এফওবি ডেস্টিনেশন থাকলে ক্রয় পরিবহনের এন্ট্রি হবে না, শিপিং পয়েন্ট থাকলে এন্ট্রি হবে। আর পারচেজ রিটার্নের ফাংশন দেখালাম। এবার আমরা ক্যাশ পেইড টু ক্রেডিটর আর অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার বা প্রদেয় হিসাবের অর্থ প্রদান, ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল। এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা নগদে কিনেছি, এই মালটা আমরা নগদে কিনেছি, এই মালটা আমরা নগদে কিনেছি, টাকা আমরা নগদ পরিশোধ করে এসেছি, তাহলে এটার পরিশোধের প্রশ্ন আসে না। এবার এখানে দেখেন আমরা বাকিতে মাল কিনেছি কত টাকার, 25,000 টাকার। এখানে আমরা এবিসিকে ফেরত দিয়েছি কত, এই 25,000-এর ভিতর থেকে এবিসিকে আমরা ফেরত দিয়েছি 5,000, তাহলে সে এখন টাকা পাবে কত, 20,000 টাকা। তো কত তারিখে এই মালটা কিনা ছিল, 5 তারিখে, আর এখানে আমরা টাকাটা দিচ্ছি কত তারিখে, এটা আমরা এখানে 15 তারিখ করে নিলে ভালো হতো, না সরি, এটা 15-এ আছে, ফেরত দিয়েছি 5,000। এখানে দেখেন 15 তারিখে আমরা টাকাটা দিচ্ছি, 15 তারিখে, 5 তারিখে কিনছি আর 15 তারিখে টাকাটা দিচ্ছি, তাহলে 5 থেকে 15 বিয়োগফল কত, 10 দিন। 10 দিনের ভিতর দিলে টাকাটা আমাদের এখানে, টাকাটা আমাদের কি হবে, টাকাটা আমাদের এখানে যদি আমরা 10 দিনের ভিতর দিতে, তাহলে আমরা 2% টাকা আমরা ফেরত পাবো, বাটা পাবো। তাহলে এইটা আমরা হবে পাওনাদারদের অর্থ প্রদান, পাওনাদারদের অর্থ প্রদান, অর্থাৎ অ্যাকাউন্ট পেয়েবল পেইড, এইটার ফাংশন আছে ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল। দেখেন এবিসি পাইতো কত, আমরা 25 তারিখ এখানে করে দিলাম, 25 তারিখ, এখানে আমি 25,000 টাকার মাল কিনেছি, এখানে 5,000 ফেরত গেল, এখন সে টাকা পাবে কত, 20,000। তো 20,000 টাকা এখন দেওয়া হচ্ছে 15 তারিখে। তাহলে এখানে দেখেন 2টা পদ্ধতিতে আমি এখানে দিয়েছি, বাটার সুযোগ আছে, এখানে সব লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। এখানে অ্যাকাউন্ট পেয়েবল নিশ্চয় বুঝতে পারছেন, প্রদেয় হিসাব এবিসি কত টাকা পাবে, ডেবিট 20,000 টাকা। এবার আমরা কি বাটা পাবো, অ্যাসেট ক্যাশ ডিক্রিজ হবে, 98%, ক্যাশ ডিক্রিজ হবে কত পার্সেন্ট, 98%। তাহলে এখানে পারচেজ ডিসকাউন্ট লিখব, পারচেজ ডিসকাউন্ট, এখানে আয় ক্রয় বাটা, পারচেজ ডিসকাউন্ট, এটা পারচেজ ডিসকাউন্ট হচ্ছে ক্রয়ের কোয়ান্টা, পারচেজ রিটার্ন এবং ডিসকাউন্ট এটা 2%। তাহলে এখানে 400 টাকা হলে এখানে 19,600 টাকা হয়। এবার এইটা আমরা যদি পার পিস ওয়ালে করি তাহলে একই জার্নাল থাকে, এখানে দেখেন পার পিস ওয়ালে অ্যাকাউন্ট পেয়েবল এবিসি ডেবিট 20,000 আর ক্যাশ এখানে 98%, ক্রেডিট 19,600, আর এখানে লিখবেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ভালো করে লক্ষ্য করেন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে কি লেখা আছে দেখেছেন তো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিক্রিজ হচ্ছে, এখানে ক্রেডিট হচ্ছে 400। এবার 20 তারিখে, এবার এখানে দেখেন, এবার আরেকটা জার্নাল দেখানোর পর ইকুয়েশনে যায়, এখানে দেখেন ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল এক্সের কাছ থেকে আমরা মাল কিনেছিলাম, এখানে দেখেন এক্সের কাছ থেকে আমরা মাল কিনেছিলাম 10,000, মোট 25,000 টাকার, তার ভিতরে 10,000 টাকা দিয়ে দিয়েছি, এখন সে পাবে আমাদের কাছে 15,000 টাকা। এই 15,000 টাকার ভিতরে 15,000 টাকা সে পাবে, শর্ত ছিল কি 2/10 n/30, তাহলে 2 তারিখের 10 দিনের ভিতরে দিতে হবে। আমরা মালটা কিনেছিলাম কিন্তু 8 তারিখে, এখন আমরা টাকা দিচ্ছি কত তারিখে, 8, আর এখানে 20, ডিফারেন্স কত, 12 দিন। তার মানে বাটার সুযোগ শেষ, বাটার সুযোগ নাই এখানে। ভালো করে দেখেন, এখানে মাল কিনেছি 25,000 টাকার, 10,000 দিয়েছে, এখন বাকি আছে 15,000। এখানে শর্ত ছিল 2/10, কিন্তু এখান থেকে 8 তারিখ থেকে এই 20 তারিখের দূরত্ব হচ্ছে 12 দিন, অর্থাৎ 10 দিন পার হয়ে গেছে, বাটার সুযোগ নাই। তাহলে একটা হচ্ছে এখানে হবে এইটুকু, এই ডিসকাউন্টটা বাদ যাবে, অ্যাকাউন্ট পেয়েবল বাংলাটা আপনি প্রদেয় হিসাব লিখবেন, অ্যাকাউন্ট পেয়েবল এক্স, এখানে ডেবিট 15,000, কীভাবে হলো 15,000 সে পাইতো, আর এখানে ক্যাশ, এখানে বাটার সুযোগ নাই, ক্যাশ ক্রেডিট, এ পাশেও তাই, এখানে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট এক্স, 15,000,
আর ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে পাওনাদারের টাকাটা আপনি কিভাবে দেবেন? পাওনাদারের টাকা হচ্ছে বাটাই দেওয়া, আর একটা হচ্ছে বাটা বাদে। এটা বাটাই দিলে এই জায়গাটা পার্থক্য, পারচেজ ডিসকাউন্ট, আর এখানে লিখবেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন যদি এটি ইকুয়েশনে দেখান তাহলে 15 তারিখেরটা কেমন হয় দেখেন। এখানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তাহলে এখানে আমাদের কি কমলো? অ্যাকাউন্ট পেয়েবল এখানে ছিল, অ্যাকাউন্ট পেয়েবল এখানে প্লাস ছিল 15,000 টাকা, আগে ব্যালেন্স ছিল। তাহলে এখন আমি ওই ব্যালেন্সটা টানছি না, এখানে 15,000 টাকা আমরা মাইনাস করে দিলাম। সরি, এখানে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল এই 15 তারিখেরটা দেখায়নি। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল এখানে 20,000 টাকা আমরা মাইনাস করে দিলাম। আর আমাদের ক্যাশ গেল 19,600। আর পারচেজ ডিসকাউন্ট এখানে আমরা রেভিনিউ ইনক্রিজ লিখবো, পারচেজ ডিসকাউন্ট এখানে রেভিনিউ ইনক্রিজ, এখানে প্লাস হবে 400 টাকা। এখানে যদি এখানে প্লাস এক্সপেন্স, এখানে প্লাস দিয়ে যদি এখানে করেন তাও হবে, কিন্তু এটা সঠিক না। এটা ভালো, এটা হবে, আমি বলছি না ভুল। 15 তারিখ গেল, এটা কিন্তু 15 তারিখেরটা শেষ হলো। এখন যদি এটা পারপিসুয়ালে হতো, এই নিয়মে হতো, তাহলে কি করতেন? 15 তারিখেরটা আবার দেখেন। 15 তারিখে এইটা পারপিসুয়ালে যদি হতো তাহলে আমাদের ক্যাশ এখানে বাদ যেত 19,600। তখন আমরা এখানে ইনভেন্টরি লিখতাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আমরা এখানে ক্রেডিট করেছি, এখানে মাইনাস করতাম 400। আর অ্যাকাউন্ট পেয়েবল আমাদের এখানে আমাদের মাইনাস হতো 20,000 টাকা। এইটা গেল এই ফাংশনটা। এটা হচ্ছে 15 তারিখের এইটুকু, আর 15 তারিখের এই পারপিসুয়াল, এটা পারপিসুয়াল। এখন এটা যদি আপনার বাটা না থাকতো কি করতেন? বাটা না থাকলে এই যে 20 তারিখেরটা দেখেন, 20 তারিখেরটা দেখেন, উভয় পাশে কিন্তু এক। 20 তারিখে দেখেন উভয় পাশে এক। অ্যাকাউন্ট পেয়েবলে বাদ দেবেন, এখানে মাইনাস করবেন 15,000, আর ক্যাশে বাদ দেবেন 15,000। উভয় মেথডে কিন্তু এখানে এক হয়ে গেল। এখন আমরা এরপরে যে ফাংশনটা করব সেটা হচ্ছে আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদা করব।